করোনায় মৃতের সংখ্যা 2000 ছাড়ালো, খাদ্যের মাধ্যমে কোভিড ছড়ায় না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ওয়ারিতে দ্বিতীয় দিনের লকডাউন, কারো কারো মাঝে না মানার প্রবণতা, স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাকবিতণ্ডা। চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে বাংলাদেশে, চলতি মাসে আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি। করোনায় আক্রান্ত প্রায় 1500 নার্স, নীতিমালা মানছে না অনেক হাসপাতাল, অব্যবস্থাপনার অভিযোগ। কোভিড পরীক্ষায় ফি বাতিলের দাবি সাধারণ মানুষের, নিরুৎসাহিত হবে অনেকে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় একদিনে 55 জনের মৃত্যুতে 2000 ছাড়ালো মৃতের সংখ্যা। এদিন 13,988 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত 2738 জন। বাসায় ও হাসপাতালে মিলিয়ে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1904 জন। এ নিয়ে সুস্থ এখন 72,000-এরও বেশি মানুষ। আর খাদ্যের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না জানিয়ে 5 নির্দেশনা দেওয়া হয় নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সংক্রমণের 120তম দিনে এসে করোনায় মৃতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং থেকে জানানো হয়, গেল 24 ঘন্টায় মারা গেছে 55 জন। মৃতদের বেশিরভাগই পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 19 জন, এরপর চট্টগ্রাম বিভাগে 13 এবং 18 জন রংপুর বিভাগের। 68টি ল্যাবে 13,988টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 2738 জন। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2738 জন। মৃত্যুবরণ করেছেন 55 জন, এ পর্যন্ত 2052 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1904 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 72,625 জন। খাদ্যের মাধ্যমে কোভিড-19 সংক্রমিত হয় না জানিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয় বুলেটিন থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে খাদ্যের মাধ্যমে কোভিড-19 সংক্রমিত হয় না, তবে খাদ্য নিরাপত্তার জন্য এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধের জন্য কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালোভাবে সিদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা। সব স্তরেই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ারিতে দ্বিতীয় দিনে লকডাউন মানতে চাচ্ছেন না বেশ কিছু মানুষ। এই নিয়ে স্বেচ্ছাসেবকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন তারা। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, যারা নির্দেশ অমান্য করছেন তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে, সরকারি আদেশ অমান্য করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দীপু শিকদারের রিপোর্ট। লকডাউনের দ্বিতীয় দিনের সকাল থেকে ওয়ারির এই মোড়ের মতো সবগুলো মোড়েই পুলিশ ও স্বেচ্ছাসেবকদের অবস্থান। তবে সরকারি এই আদেশ মানতে চাইছেন না অনেকেই। এ নিয়ে রীতিমতো বাকবিতণ্ডা। আমি তো ঘুরতে বেরিয়েছি না। আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা স্বাস্থ্য অধিদপ্তরকে বলেন। যারা বের হতে চাচ্ছেন সবারই আছে নানা অজুহাত। এলাকা ভিত্তিক যে লকডাউনটা দিয়েছে এটা তো সমস্যা। ব্যাংকের কাম আছে, বাইরে কিছু ডাক্তার দেখাবো, ওই যে ওষুধপত্র বিল বাটা দেওয়া। তবে যারা জরুরি কাজে বেরিয়েছিলেন তাদের দেয়া তথ্য যাচাই করেই এলাকায় ঢুকতে বা বের হতে দেয়া হয়। এখানে বারডেমে আসছে ডাক্তার দেখাতে। তো আমার কাঁচামালের বিজনেস, তো ফুডসের বিজনেস, তো আমার অফিসে যেতে হয়, না গেলে আমার ক্ষতি হয়ে যাবে। আজকে দ্বিতীয় দিন শুধুমাত্র হসপিটালে যারা পেশেন্ট আছে, খুব ইমার্জেন্সি, তাদেরকে আমরা অ্যালাউ করছি। লকডাউন এলাকায় সক্রিয় সিটি কর্পোরেশন। এলাকায় জীবাণুনাশক স্প্রে করে কর্পোরেশনের কর্মীরা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, অনেকেই লকডাউন মানছেন, যারা মানছেন না তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। লকডাউন তো লকডাউনই আজকে, কিন্তু দেখেন আপনার সবাই কিন্তু নমনীয় আছে, যার যার বাসায় অবস্থান করছে সকাল থেকে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। পুলিশ বলছে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে তারা। আমার ধারণা তারা পুলিশকে এবং এখানে সিটি কর্পোরেশনকে তারা সহযোগিতা করবেন। তবে যে ক্ষেত্রে কেউ আনরুলি হবেন, সেক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মোবাইল কোড করতে পারি, যে ক্ষেত্রে পুলিশও সেখানে সহযোগী শক্তি হিসাবে হেল্প করবে। এলাকা জুড়ে আছে সেনাবাহিনী টহল। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
চীন উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে বাংলাদেশে। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, আইসিডিডিআরবি ও চীনা প্রতিষ্ঠান সিনোভেক এই ট্রায়াল চালাবে। বাংলাদেশে প্রায় 4,000 মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনটি দেওয়া হবে। এ মাসেই চীনের সিনোভেক বায়োটেক ও আইসিডিডিআরবির মধ্যে চুক্তি হতে পারে। জসিম জুয়েলের রিপোর্ট। চীনের উহান থেকে করোনার উৎপত্তি। ডিসেম্বর থেকে জুলাই এই সময়টিতে সংক্রমণ ছড়িয়েছে বিশ্বজুড়ে, রূপ নেয় মহামারীতে। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়তে থাকে সংক্রমণ, বাড়ে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি সামাল দিতে উন্নত দেশগুলোর হিমশিম অবস্থা। 8 মাসেও করোনার কার্যকর কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি কোনো দেশ। অদৃশ্য শক্তির কাছে রীতিমতো আত্মসমর্পণ। এই যখন অবস্থা, তখন দেশে দেশে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে দিনরাত গবেষকদের পরিশ্রম। বিশ্ববাসীও একটি ভ্যাকসিনের অপেক্ষায়। টিকা তৈরিতে এখনো পর্যন্ত 143টি উদ্যোগ আছে। প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোগ। তবে 16টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, বাকি 125টি আছে প্রথম ও দ্বিতীয় ধাপে। যেসব দেশে সংক্রমণ আছে মূলত সেখানেই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়। ট্রায়ালের জন্য বিপুল সংখ্যক রোগী দরকার। চীনে এখন সামাজিক সংক্রমণ নেই, তাই তৃতীয় পর্যায়ে পরীক্ষার জন্য সিনোভেক বায়োটেক ট্রায়ালের জন্য ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশকে বেছে নিচ্ছে। তালিকায় আছে বাংলাদেশও। বাংলাদেশে আমরা কোভিড-19 নিয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করতে এসেছি। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছে চায়না। ইতোমধ্যে 5টি টেকনিক্যাল পদ্ধতিতে ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে। আশা করছি ভ্যাকসিনটি এই বছরের শেষ দিকে বাজারে সুলভ মূল্যে পাওয়া যাবে এবং অবশ্যই বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। টিকা পাওয়ার ক্ষেত্রে মূলত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে কোভিড রোগীদের সেবা দিচ্ছেন 5,000-এরও বেশি নার্স। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত আক্রান্ত প্রায় 1,500। মারা গেছেন 7 জন। এসব তথ্য বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএর। সংগঠনের সভাপতির অভিযোগ, নার্সদের সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি নীতিমালা অনেক হাসপাতালই মানছে না। খাদ্য সংকট, কোভিড পরীক্ষায় অবহেলা সহ নানা অব্যবস্থাপনার অভিযোগও তার। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্র ও নির্দেশনা অনুযায়ী রোগীর সেবা দেন নার্সরা। করোনার দুঃসময়ে হাসপাতালগুলোতে নার্সের সংকট প্রকট। সিলিন্ডার পৌঁছে দেয়া থেকে শুরু করে যে কোনো প্রয়োজনেই রোগীর কাছে ছুটতে হচ্ছে নার্সদের। সারা দেশে কোভিড রোগীদের সেবায় কাজ করছে 5,000-এর বেশি নার্স। এর মধ্যে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে সেবা দিচ্ছেন প্রায় 2,500 নার্স। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বলছে, সেবা দিতে গিয়ে নার্সরাও আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। সরকারিভাবে প্রায় 1432 জন আক্রান্ত হয়েছে। সংক্রমণের শুরুর দিকে নার্সদের জন্য সুরক্ষা সামগ্রীর অভাব, অতিরিক্ত কাজের চাপ এবং আইসোলেশন সুবিধা না থাকায় পরিবার সহ আক্রান্ত হয়েছেন অনেকেই। বর্তমানে নীতিমালা মানছেন না লোকাল। তারা গভর্নমেন্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা খাবারও দিচ্ছেন, তারা পরীক্ষারও নিশ্চিত করতেছেন। আমাদের পরিবার এই নিয়ে আমাদের মনে করেন যে পরিবার সবসময় শঙ্কিত থাকে। কাজ করার মনোবল আমাদের আছে, কিন্তু আমাদের সেফটির যে ব্যাপারটা রয়েছে, সেফটিটা আমাদের নিশ্চিত করার দরকার। রাজধানীর বাইরের হাসপাতালগুলোতেও নার্সের অভাব প্রকট। মহামারী মোকাবেলায় 5,000 নতুন নার্স নিয়োগ হলেও তাদের সাধারণ হাসপাতালে পদায়ন করা হয়েছে। সমন্বয়হীনতায় কোভিড রোগীদের সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বিএনএর। কোভিডের জন্য গভর্নমেন্ট নির্ধারণ করলেও এটা জেনারেলাইজ করে দিচ্ছে। এটা প্রতিটা জেলায়, প্রতিটা কমপ্লেক্সে চলছে। কোভিডের জন্য যে সেরকম যোদ্ধা হিসেবে তাদের পলিসি করা দরকার ছিল। আমার মনে হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে ডিজিএনএম হস্তক্ষেপ করে নিয়ে তারপরে যেখানে দরকার সেখানে যদি তাদেরকে লাগাতো, তাহলে মনে হয় প্রবলেমটা আরো সলভ হতো। মহামারী মোকাবেলায় শুধু সরকার নয়, সমাজের সবারই ভূমিকা আছে বলে মনে করেন বিএনএ সভাপতি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ফি নির্ধারণ করে দেয়ায় মানুষ কোভিড পরীক্ষায় নিরুৎসাহিত হবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাধারণ মানুষও বলছে এই ফির কারণেই অনেকেই পরীক্ষা করাবে না। ফি বাতিলের দাবি জানিয়েছে তারা। মফিউর রহমানের রিপোর্ট। গেল 29 জুন করোনা টেস্টের ফি নির্ধারণ করে
পরিপত্র জারি করে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড পরীক্ষায় বুথে 200 এবং বাসায় গিয়ে নমুনা সংগ্রহের ক্ষেত্রে 500 টাকা নির্ধারণ করা হয়। পরিপত্রে বলা হয়, উপসর্গহীন মানুষের কোভিড-19 পরীক্ষা নিরুৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ। ফি নির্ধারণ করছে, ঠিক আছে, এটা সীমিত আছে। 500 টাকা বাসায় এসে দেখে যাচ্ছে, রোগীর সুবিধা হচ্ছে। তবে খেটে খাওয়া মানুষেরা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। যারা গরিব মানুষ তাদের জন্য কষ্টকর, মানে সাধারণ, এখন তো মানুষের পকেটে পয়সা নাই, পয়সা দিয়ে সবাই করা সম্ভব না। কারণ আমি একজন আছি, আমার ঘরের ভাত নাই, পোলাপানগুলো উপাস। এই সিদ্ধান্তের ফলে অনেকেই কোভিড পরীক্ষায় উৎসাহিত হবে না বলে মনে করেন আইডিসির উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন। সিদ্ধান্তটা মহামারী নিয়ন্ত্রণের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সমাজের যারা বঞ্চিত এবং প্রান্তিক মানুষ, তারা এতে আরো নিরুৎসাহিত বোধ করবেন। আমরা আশা করব সরকার এই অবিবেচনা প্রসূত সিদ্ধান্তটি প্রত্যাহার করবেন। ফি নির্ধারণে টেস্টের সংখ্যা না কমলেও নিম্নয়ের মানুষ তথ্য গোপন করতে পারে বলেও আশঙ্কা তার। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে প্রাণহানি। এদিকে করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেলে মারা গেছেন 5 জন ও গোপালগঞ্জে 1 জন। বিভিন্ন স্থানে আরোপ করা হচ্ছে লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে এক নারী সহ 5 জন মারা গেছেন। তারা প্রত্যেকেই জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। নওগাঁয় নতুন সংক্রমণ পাওয়া গেছে 18 জনের মধ্যে। মোট আক্রান্ত 560 জন, মারা গেছে 2 জন, মোট মৃত্যু 8 জন। দিনাজপুরে 41 জন করোনা পজিটিভ, সুস্থ হয়েছেন 9 জন। ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্য, পুলিশ সদস্য, হাসপাতালের কর্মকর্তা সহ 16 জন করোনা আক্রান্ত। গাজীপুরে আরও 21 জন করোনা পজিটিভ। এদের মধ্যে আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাক কর্মী। জেলায় মোট আক্রান্ত 3621 জন। এ পর্যন্ত মারা গেছে 45 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 2 চিকিৎসক, 2 পুলিশ সদস্য সহ 14 জন করোনা পজিটিভ। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা এখন 1028। পটুয়াখালীর কলাপাড়া থানার উপপরিদর্শক ও সাংবাদিক সহ নতুন আক্রান্ত 6 জন। নাটোরে একদিনে 31 জন সংক্রমিত হওয়ায় জেলায় করোনা আক্রান্ত 261 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনায় দেশের উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও চলমান মেগা প্রকল্পে আবারও গতি এসেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবনে ব্রিফিংয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মী নয়, চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। এরই মধ্যে সড়ক পরিবহনে এবং সেতু বিভাগে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে। কিছু প্রকল্প সীমিত আকারে কাজ হয়েছে গত 2-3 মাসে, এখন সকল কাজই চলছে পুরোদমে। বিএনপির কোন শীর্ষ নেতা তাদের 592 সদস্যের কেন্দ্রীয় কমিটির কোন নেতা এখন জেলে আছেন? ত্রাণ চুরি সহ নানা অপরাধে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের পরিচয় তারা অপরাধী। সম্প্রতি যারা অতিরিক্ত বিদ্যুৎ বিল দিয়ে সাধারণ গ্রাহকদের হয়রানি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সচিব ডক্টর সুলতান আহমেদ। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো সেবা প্রদান করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা তাদেরকে ব্যবসা করার জন্য সৃষ্টি করিনি, সরকার সৃষ্টি করেনি। অতিরিক্ত বিল প্রদানের সাথে জড়িতদের তাদের গাফলতি এবং তাদের যদি কোনো রকমের জড়িত থাকে অবশ্যই আমরা বিভাগীয় কার্যক্রম সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। আবারও দৃঢ়ভাবে বলছি, কোনো অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না। কারো যদি বিল নিয়ে কোনো অভিযোগ থাকে আমাদের জানান, আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে এর প্রতিকার করতে পারবো।
ফেসবুক, ইউটিউবের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়মনীতির মধ্যে আনা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করায় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোর কাছে চলে যাচ্ছে। এখান থেকে যেভাবে ট্যাক্স পাওয়ার কথা তা পাচ্ছে না সরকার। এসব প্ল্যাটফর্মে নানা কন্টেন্ট নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ও তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে এবং এগুলো আনসেন্সর্ড ভাবে সেখানে যাচ্ছে। সেই জন্য আজকে আমরা একটি সমন্বিত সভা করে এগুলোকে একটি নিয়ম নীতির মধ্যে আনার লক্ষ্যেই আমরা আজকের সভাটি আহ্বান করেছি। সারা দেশে অক্সিজেন ও ভেন্টিলেশনের সহায়তা এবং পরীক্ষা নিশ্চিত করা গেলে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার অনেকটাই কমে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেষে ভিডিও বার্তায় একথা বলেন তিনি। সংক্রমণ কমাতে হলে যেটা সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন সেটা হলো শনাক্তকরণের ব্যবস্থা বাড়াতে হবে। প্রতিটি জেলা পর্যায় পর্যন্ত শনাক্তকরণের ব্যবস্থা করেন, তারপরে যদি তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়, মানুষ নিজেরাই সচেতন, যত দ্রুততার সঙ্গে সম্ভব এই সমস্ত জায়গায় অক্সিজেন ফ্যাসিলিটিগুলি যেন সম্প্রসারণ করেন। করোনার প্রভাবে রোহিঙ্গা ক্যাম্পে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সিআরআই আয়োজিত লেটস টক অন রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড কোভিড-19 শিরোনামে অনলাইন আলোচনায় একথা জানান পররাষ্ট্র সচিব। এই আলোচনায় যুক্ত হয়েছিলেন UNHCR এর বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন কর্লিস। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ কক্সবাজারের টেকনাফ থেকে একজন চিকিৎসকও আলোচনায় অংশ নেন। খুবই সীমিত একটা জায়গার মধ্যে প্রায় 10 লাখ 11 লাখ রোহিঙ্গা বসবাস করে এবং আশেপাশেও ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলো আছে কক্সবাজারের যে হোস্ট পপুলেশন, সবগুলো ধরলে পরে কিন্তু আমরা বেশ একটা রিস্কের মধ্যে আছি। বাট তারপরেও সো ফার এটা যথেষ্ট কন্টেইনড অবস্থায় আছে। তো আমরা আগামী দিনগুলোতে চেষ্টা করব যে কিভাবে আরো এটার সক্ষমতা বৃদ্ধি করা যায় এবং ইউএন থেকে আমরা যে কমিটমেন্ট পেয়েছি এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। সেখানে ইতিমধ্যে 700 টেস্টিং হচ্ছে পার ডে, which is a big number. আমাদের পুরো দেশে আমরা জানি যে 13,000 থেকে 14,000 অ্যাভারেজ আমরা টেস্ট করছি, তার মধ্যে 700 is a big number. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে গরিব দুস্থ গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনী। এরিয়া সদর দপ্তর সাভার এবং 9ম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় 3 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তত্ত্বাবধানে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের আবুল বাশার কৃষি কলেজ প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন 3 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ আহমেদ চিশতি এবং 11 ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফখরুল আলম। সামাজিক দূরত্ব বজায় রেখে এ সময় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় 180 জন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং ল্যাব পরীক্ষা করেন। পরে তাদেরকে প্রয়োজনীয় সহায়ক ও উপহার সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো বন্যা কবলিত অনেক এলাকা। কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, গাইবান্ধায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত আউশ, আমনের বীজতলা সহ সব ধরনের ফসল। বিভিন্ন জেলায় পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। তবে উজানের ঢল ও বৃষ্টিতে পানিবন্দী রয়েছে লাখো মানুষ। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নিচু এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছে। বাড়ি ঘরে পানি উঠিয়া এরকম অবস্থা হইছে, গরু বাছুর লইয়া বড় বিপদ আছি। মেরে পালছি, গরু পালছি, তারপরে আঁশ পালছি, এটা আমরা ক্ষতিগ্রস্ত অনেকটা হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি। 3টি পৌরসভা সহ 579টি গ্রামে পানিবন্দী রয়েছে 62,400 মানুষ। নদী ভাঙনে গৃহহীন হয়েছে 5 শতাধিক পরিবার। চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 1.5 সপ্তাহ ধরে ফিরতে পারছেন না বানভাসীরা। মেম্বার চেয়ারম্যান তো আসেই নাই, আমার বাড়ি ঘর দেখতেও আসে নাই, অথবা খোঁজও নেয় নাই। পানি নামে না, বিছানা তো নষ্ট হয়ে যাচ্ছে, কি হবে? দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সহ জ্বালানি ও গোখাদ্যের সংকট। ক্ষতি হয়েছে আউশ আমন বীজতলা 9,789 হেক্টর জমির ফসল। বাড়িঘর সব চলে গেছে, ঘরের ভিতর পানি, সব এসে ঘরের মধ্যে বাড়ি করছে। যমুনা নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রাজবাড়ীতে পদ্মার পানি বেড়ে যাওয়ায় আশপাশের এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘটের পানি কিছুটা কমলেও এখনো জেলার চরাঞ্চলের গ্রামগুলো পানিতে তলিয়ে আছে। রত্না জামান, 21 টেলিভিশন। করোনায় মৃতদের দাফন সৎকারে আল রশিদ ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ফেডারেশন ভবনে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় তিনি বলেন, করোনা সংকটের শুরু থেকে আল রশিদ ফাউন্ডেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে মৃতদের দাফন ও সৎকারে কাজ করে আসছে। এ ধরনের মহতী উদ্যোগ আরও বেগবান করতেই এফবিসিসিআইও তাদের পাশে দাঁড়িয়েছে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি শাহাদাত হুসাইন তসলিম আল রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে পানিতে ক্লোরিন প্রয়োগ বাড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা। বিশেষ সতর্কতা হিসেবে এই ব্যবস্থা জানিয়েছে সংস্থাটি। তবে এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। নগরীতে প্রতিদিন অন্তত 35 কোটি লিটার পানি সরবরাহ করে চট্টগ্রাম ওয়াসা। 6000 কিলোমিটারের পাইপলাইনে এই পানি পৌঁছে গ্রাহকের কাছে। ত্রুটি বিচ্যুতির কারণে এই জটিল সরবরাহ লাইন হয়ে উঠতে পারে করোনা সংক্রমণের অন্যতম মাধ্যম। এমন আশঙ্কায় পানিতে ক্লোরিনের এই বাড়তি প্রয়োগ। পানির মধ্যে কোনো কিছুই জীবিত থাকতে পারে না যদি ক্লোরিনের ট্রেস পর্যন্ত আমরা দিতে পারেন, এক। আর 2 নম্বর হলো, বর্তমানে এটা জানার পরে আমরা একটু ক্লোরিনের লিমিট একটু বাড়াই দিচ্ছি। এই জন্য আমরা বাড়াইছি যে যদি কোনো কারণে কোনো কিছু যদি কোনো সমস্যা থাকে সেটা যেন না হয়। ওয়াসা কর্মকর্তারা জানান, আগে প্রতি লিটার পানিতে 0.02 থেকে 0.8% হারে ক্লোরিন মেশানো হতো। এতে নগরীর প্রান্তিক এলাকায় পানিতে ক্লোরিন থাকতো না। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ওইসব এলাকার পানিতে 0.15 থেকে 0.20% ক্লোরিন নিশ্চিত করা হচ্ছে। WHO গাইডলাইন অনুযায়ী আমরা সেটা দেখে আমরা আমাদের প্ল্যান্টও ক্লোরিনের মাত্রা 0.8 থেকে আমরা 1 পর্যন্ত নিয়ে গেছি। বিশেষজ্ঞরা বলছেন, ক্লোরিনের অতিরিক্ত ব্যবহার মানবদেহের জন্য ক্ষতিকর। নগরীর জামাল খান, আন্দরকিল্লা সহ শহরের মধ্যভাগে ওয়াসার পানিতে ক্লোরিনের মাত্রা বেশি। ঝুঁকি বিবেচনায় ক্লোরিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ তাদের। করোনার বিপর্যয়ের সাথে অন্যান্য পানিবাহিত বিপর্যয়ের যদি সংমিশ্রণ ঘটে তাহলে কিন্তু জনস্বাস্থ্য, জনজীবন আরও বিপর্যস্ত হবে। ওয়াসার সরবরাহ করা পানির 82% হালদা নদী থেকে উত্তোলিত, আর বাকি 18% গভীর নলকূপের পানি। ওয়াসার গ্রাহক সংখ্যা আবাসিক বাণিজ্যিক মিলিয়ে 73,000। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। গাজীপুরের কোনাবাড়ির বাইমাইলে বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে 2 শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন কোনাবাড়ির পূর্বপাড়ার সাব্বির, এসএসসি পরীক্ষার্থী রনি এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র স্বাধীন। স্থানীয়রা জানায়, দুপুরে বাইমাইল এলাকায় বিলে গোসল করতে নামে কয়েক তরুণ। এক পর্যায়ে রনি, সাব্বির ও স্বাধীন নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। একসঙ্গে 3 তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কাঁচা চামড়া ব্যবসায়ীরা মাত্র 2% ডাউন পেমেন্টে ঋণ পুনর্তফসিলের সুযোগ নিতে পারবেন।
এমন সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নানাবিধ কারণে নিয়মিত কিস্তি পরিশোধ না হয় চামড়া শিল্প খাতের কিছু কিছু ব্যবসায়ী ঋণ খেলাপি হয়ে পড়েছেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, কাঁচা চামড়া ব্যবসায়ীদের মাঝে অর্থ প্রবাহ সচল রাখার পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ঋণ পুনর্তফসিলের এই সুযোগ দেওয়া হয়েছে। আগামী 30 জুলাইয়ের মধ্যে এজন্য আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে উদযাপিত হল ঢাকা ব্যাংকের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর গুলশানে প্রস্তাবিত প্রধান কার্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধন করা হয় গুলশান কর্পোরেট ব্রাঞ্চ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান, প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, পরিচালক এটিএম হায়াতুজ্জামান খান, আলতাফ হোসেন সরকার ও মোহাম্মদ আমিরুল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জন্মশতবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বক্তারা দেশের সার্বিক অর্থনীতি ও ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।